কাজ করতে গিয়ে তার যে সারাউন্ডিং এনভায়রনমেন্ট, এটার তার একটা বড় একটা অভিজ্ঞতা হয়। অনেক ইভেন্ট ম্যানেজমেন্টে অনেক এক্সপিরিয়েন্স থাকে। যদি সে কোনো ভলেন্টারি কোনো অর্গানাইজেশনে কাজ করে, এনজিওতে করে যদি সেটা তার সিভিতে অ্যাড করে, এটা দেশে না দেশের বাইরেও অনেক কদর রয়েছে। এটা তার একটা অর্গানাইজেশনে অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারে। ধরেন আমি আমার কলিগকে বললাম, তুমি এই ডিপার্টমেন্টে ফাইন্যান্সে গিয়ে তুমি এটা বলে আসো, বলে কাজটা করে নিয়ে আসো। কেউ এসে বলবে যে স্যার আমি গেলাম, তো উনি তো স্যার কাজটা করে দিলেন না, বললে যে পরে আসতে। হয়তো আপনি জানেন যারা এরকম যাদের কমিউনিকেশন ভালো, কমিউনিকেশন স্কিল ডেফিনেটলি তার বাংলা এবং ইংরেজিতে খুব ভার্বাল এবং রিটেন কমিউনিকেশনটা খুব স্ট্রং হইতে হবে। এইটা আমার মনে হয় যে জোর দেওয়া উচিত প্রত্যেকের। দর্শক, লিড এইচআর টক উইথ মুরাদের আরো একটি ইনসাইটফুল এপিসোডে আপনাদের স্বাগতম। আপনারা জানেন আমরা এই এপিসোডটি সাধারণত সাজিয়ে থাকি এইচআর প্রফেশনাল, প্র্যাকটিশনার, ট্রেনার এবং ম্যানেজমেন্ট কনসালটেন্টদের নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন মুস্তফা আরিফ মাহমুদ, যিনি ডাইরেক্টর হিউম্যান রিসোর্সেস হিসেবে কর্মরত আছেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসে। সঞ্চালনায় আছে আমি মোহাম্মদ মুরাদ হোসেন, সিএইচআর অ্যান্ড বোর্ড সেক্রেটারি, এলিট পেন গ্রুপ অফ কোম্পানিজ। দর্শক, চলুন আজকে অতিথির কাছ থেকে জেনে নেই তার পেশাগত জীবনের নানা অজানা দিক। আরিফ ভাই, আসসালামু আলাইকুম, স্বাগতম। আসসালাম, অনেক ধন্যবাদ মুরাদ ভাই আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ আরিফ ভাই। আজকে আপনার এই সুদীর্ঘ পেশাগত জীবনের কিছু গল্প আমরা শুনবো। আমি যতটুকু জানি আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন ইনস্টিটিউটের মেরিন সায়েন্স থেকে আপনি পড়াশোনা করেছেন। এই যে মেরিন সায়েন্স থেকে এইচআর প্রফেশনাল হয়ে ওঠা, এই গল্পটা যদি একটু সংক্ষেপে বলেন যে কিভাবে শুরু হলো আসলে। ঠিকই বলেছেন, এটা সবার কাছে একটু অবাক লাগে। তো আসলে আমাদের দেশের এটাই পরিস্থিতি, অনেকে তার পেশাগত যে পড়াশোনা তার সঙ্গে তার পেশাগত জীবনের আসলে অনেক মিল নেই। ট্রু, আমার ক্ষেত্রেও তাই হয়েছে। বেসিক্যালি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেরিন সায়েন্স ইনস্টিটিউট থেকে অনার্স মাস্টার্স করে, এটা একটা টারশিয়ারি লেভেলের বায়োলজিক্যাল সায়েন্স। তো এখান থেকে পড়াশোনা করে স্বাভাবিকভাবে আমাদের এই সেক্টরে যাওয়ার কথা, বাট আমার যেটা হয়েছে, আমার শুরু থেকে একটা স্বপ্ন ছিল বিসিএস এ কোয়ালিফাই করা এবং বিসিএস জব করা। তো সেই লক্ষ্যে আমি কিন্তু জাস্ট আমার অনার্স যখন শেষ হয় তখনই কিন্তু আমি অ্যাপ্লাই করেছিলাম বিসিএস এ, এবং আমি 15 বিসিএস পেয়েছিলাম। এবং এটা রিটার্ন পরীক্ষা পর্যন্ত দিতে গিয়ে দেখি যে মাস্টার্সের সঙ্গে ক্ল্যাশ করে, সো এটা আমাকে বাদ দিতে হয়েছিল। তো তারপরও এই সুপ্ত যে বাসনা যেটা বলবেন, সেটা আসলে বেসিক্যালি পরে 17 বিসিএস এ আমি অ্যাটেন্ড করি। যখন আমার বিসিএস এ যখন ফাইনালি রেজাল্ট আমার নেগেটিভ আসে, একটু আপসেট হই। হয়তো তার পরবর্তী একটু দিলে হয়তো ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল, তারপরেও আমি আর দেরি করিনি। আমি চিন্তা করেছি যে আমি যদি কোনো কারণে, ইটস লেন্দি প্রসিডিওর, আপনি জানেন যে কোনো বিসিএস এর প্রায় 2-2.5 বছরের একটা জার্নি। হ্যাঁ, তো এটা একটু সবাই বলা বলি করতে থাকলো, বাড়ির বাসা থেকে আত্মীয় স্বজন সবাই বললো যে আর কত অপেক্ষা, রাইট। তো আমি কি করলাম, আমি তখন একটা সার্কুলার পেলাম, এফ হফম্যান লা রোশ লিমিটেড, এটা সুইজারল্যান্ডের একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। প্রোডাক্ট বা সার্ভিস কি ছিল? এটা ছিল মানে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, ফার্মাসিটি এবং সেলসে জব। আমার মনে আছে ওই সময় একটা বড় ব্যাচ, প্রায় 11 জনের ভিতরে আমি জয়েন করি, এবং সবারই খুব একাডেমিক কেরিয়ার খুব ভালো। তো ওই ব্যাচ থেকে 5 জনের বিসিএস হয়েছিল পরবর্তী বছরে, বাট আমার পোস্টিং ঢাকার বাইরে থাকার কারণে আমি এটা সুযোগ পাইনি। এটা তারপরও যেটা আমার ভালো লেগেছিল, ওখানে যেহেতু একটা সুইস মাল্টিন্যাশনাল কোম্পানি, ওখানে যে প্রোডাক্টগুলি ছিল ইউনিক প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টগুলি ছিল ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, যে কারণে এটা প্রমোট করতে, এটা নিয়ে কাজ করতে অনেক ভালো লাগতো। এবং পাশাপাশি এদের যে ট্রেনিংগুলি হতো, বাইরের থেকে যে ট্রেনারগুলি আসতো, এটা ছিল এক্সিলেন্ট। ট্রেনিং সম্পর্কে বেসিক্যালি তখন থেকে আমার একটা মানে ভিতরে সুপ্ত বাসনা, ইন্সপিরেশন শুরু হয় যে এই ট্রেনিং সেক্টরটাতে যদি কখনো কাজ করা যেত তাহলে আমার জন্য মনে হয় বেশি ভালো হতো। তো সেই ক্ষেত্রে আমি আমাদের যিনি এখনকার যিনি চেয়ারম্যান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস, উনি ওই সময়ে ছিলেন মার্কেট ম্যানেজার বাংলাদেশ অ্যান্ড মিয়ানমার, এফ হফম্যান লা রোশ লিমিটেড। তো ফাইনালি
আমি যেহেতু মানে স্যার আমাকে চুজ করলেন সেলসে না, তুমি ভালো করবে ট্রেনিং এ গেলে, স্যার কিন্তু আমার কেরিয়ার পাথটা চেঞ্জ করে দিলেন। তো মানুষের জীবনে আসলে এরকম একজন মেন্টরের খুব প্রয়োজন, যারা দেখতে পারেন যে না, আরিফ হয়তো এইখানে ভালো করবে বেশি। এবং বিশ্বাস করবেন না, এইটা যে উনি যে খুব ব্রাইটলি দেখতে পেরেছেন আমাকে, মানে একটা মিরাকেল আকারে কাজ করলো পরবর্তীতে। হ্যাঁ সেটা। তারপরে আমি আমার তো বাইরে থেকে ট্রেনার আসলো, এলি ওয়াকিল, উনি আমাকে ট্রেনিং এ হাতে খড়ি দিলেন। আমি আমাদের সেলস ট্রেনার হয়ে গেলাম। যত ব্যাচ রিক্রুটমেন্ট এবং ট্রেনিং এর কাজটাই আমি করতাম। করতে করতে স্যার বলল যে তোমার তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তোমার তো বিজনেস এডুকেশন নাই, তুমি এক কাজ করো, ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা, তখন ইভিনিং চালু করেছে, তো ফুল লেন্থ MBA 63 ক্রেডিট, এটা আমি কমপ্লিট করলাম 2006-এ। আমি 9th ব্যাচ ছিলাম। এটা করার পরে আমার HR এ মেজর নিলাম। তো দেখলাম যে HR একটা আর একটা জগৎ, এবং ভালো লাগতো যে যেহেতু আমি যে সেলস থেকে এসেছি, এদের HR দেখাটা আমার জন্য অনেক বেশি সুবিধা হতো আর কি। কারণ মেজর ফোর্সটাই তো সেলসের। রাইট, আমাদের প্রায় 80% ম্যান পাওয়ার সেলসে, আর 20% অন্যান্য সকল ডিপার্টমেন্ট মিলে। সকল ডিপার্টমেন্ট মিলে। তো তখন থেকেই বেসিক্যালি আমার এই জার্নি। আমি আমাদের যিনি এখনকার চেয়ারম্যান মোহাম্মদ নাসের শাহরিয়ার জাহিদি স্যারের এই যে তার যে ইনসাইট, যে এরকম মেন্টর আসলে অনেক প্রত্যেকেরই থাকা উচিত, যারা দেখতে পারেন ভবিষ্যৎ, যে কাকে দিয়ে কোনটা ভালো হবে। তো সেই ধারাবাহিকতায় বেসিক্যালি আমি আজকে এইচআর হেড ডাইরেক্টর HR হিসাবে কাজ করছি। না, থ্যাংক ইউ। আপনার যে বর্তমানে যে ম্যানেজিং ডিরেক্টর বা আপনার মেন্টর যার কথা বললেন, সত্যি মানে হ্যাঁ, চেয়ারম্যান। তো আমাদের পক্ষ থেকে ওনাকে অনেক ধন্যবাদ যে তার বদৌলতে আমরা একজন মানে স্বনামধন্য একজন HR প্রফেশনাল পেয়েছি। আরিফ ভাই, এই যে অল টুগেদার আমরা ইনফরমালি কথা বলছিলাম, আপনার বোধহয় এই আগামী 15 তারিখে আপনার ক্যারিয়ারের বোধহয় 28 বছর পূর্তি হয়ে 29 বছরে পা রাখবেন আপনি, তাই না? মানে একটা সুদীর্ঘ পথ। এক্স্যাক্টলি, বেসিক্যালি যদি আমি রোশ এবং রেডিয়েন্ট দুটাই আমি কাউন্ট করি, তাহলে আমার 28 বছর একই আমব্রেলার নিচে। ওকে। বেসিক্যালি আমাদের তখন ছিলেন আমাদের প্রথম মার্কেট ম্যানেজার ছিলেন আমাদের এখনকার চেয়ারম্যান ফর বাংলাদেশ অ্যান্ড মিয়ানমার, এখন উনি চেয়ারম্যান। দেন তখন হচ্ছে MD আর রোশ, তারপরে এখন রেডিয়েন্ট যখন করেছেন উনি, এখন উনি রেডিয়েন্টের চেয়ারম্যান। আচ্ছা, অ্যাডভান্স কংগ্রেচুলেশনস আপনার ওয়ার্ক অ্যানিভার্সারির জন্য। হ্যাঁ, এই যে সুদীর্ঘ ক্যারিয়ার, 28 বছর পার হয়ে 29 বছরে পদার্পণ করবেন। প্রত্যেক মানুষের জীবনে কিছু কিছু সময় কিছু চ্যালেঞ্জ থাকে। আপনার এই সুদীর্ঘ ক্যারিয়ারে কি কখনো কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন, যে সময়টাতে মানে আপনার কাছে মনে হয়েছে আপনাকে নিজেকে একটু আপসেট লাগছে, বা এরকম যদি থেকে থাকে তাহলে সেখান থেকে উত্তরণের গল্পটা যদি বলেন। হ্যাঁ, ডেফিনেটলি। আমি যখন সেলস থেকে ট্রেনিং এ আসলাম, দ্যাট ওয়াজ এ ট্রানজিশন, হিউজ ট্রানজিশন। HR এ আসলাম, তখন আমি আগাগোড়া একটা সায়েন্স স্টুডেন্ট, আমি বিজনেসে কিছুই জানতাম না। তো যখন এটা পড়াশোনা শুরু করলাম, সেই সময়ে বেসিক্যালি আমার প্রথম বাচ্চাটাও জন্মগ্রহণ করে। তো এদিকে ফ্যামিলি, বাচ্চা, অফিস, তারপরে আবার পড়াশোনা, এটা ওই সময় আমার কাছে মনে হয়েছে যে একটু চ্যালেঞ্জিং। কারণ আপনি তো জানেন যে ঢাকা ইউনিভার্সিটি তো কোনো কাস্টমার কেয়ার করে না। এখন অনেক ইউনিভার্সিটি আছে প্রাইভেটে, তারা হয়তো অনেক সময় অনেক কিছু ছাড় দেয়, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে তো আপনার এরকম কোনো সুযোগ ছিল না, যার ফলে খুব স্ট্রিনজেন্ট একটা সিস্টেমের মধ্যে পড়াশোনা করে কমপ্লিট করতে হয়েছে, যেটা ওই সময় একটু চ্যালেঞ্জিং ছিল। তারপরে আস্তে আস্তে এই জিনিসগুলি রপ্ত করেছি, এটা ওই সময় ছিল। তাছাড়া নর্মালি যেটা হয় যে প্রত্যেকের জীবনে কিছু আপস অ্যান্ড ডাউন থাকে। এই যে 28 বছরের দীর্ঘ সময়, এরকম বলা যাবে না যে আমি সবসময় খুব ভালো কেটেছে। ইট ওয়াজ বেড অফ রোজেস, এরকম না। হ্যাঁ, না, সেটাই, অনেক চ্যালেঞ্জ থেকে বিভিন্ন সময় ছিল, সেগুলি ওভারকাম করতে হয়েছে। সেটা তো করতেই হয়, যদি উপরে উঠতে গেলে অনেক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। তো আমার শুরুতে ওই চ্যালেঞ্জটা ছিল যে এই যে চেঞ্জ এবং চেঞ্জটাকে অ্যাডাপশন করা এবং এখানে সাকসেসফুল হওয়া। আমি কিন্তু একদম অফিসার থেকে শুরু করে সিনিয়র অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, প্রত্যেকটা ল্যাডার কিন্তু আমি পার করে আজকে ডিরেক্টর হয়েছি। এক্স্যাক্টলি। তো এটা আমার কাছে মনে হয়েছে মানে ইট ওয়াজ নট এ শর্টকাট ওয়ে। না, রাইট। এখন তো ধরেন এখনকার যারা
জবে জয়েন করে ঢুকে ম্যানেজার হতে চায়। তো এটা আসলে তাদের এই পরিশ্রম করা বা আস্তে ধীরে আমাকে যেতে হবে, এই ধরনের মানসিকতা একটু কম। এখনকার যারা আসে তারা কিন্তু বেসিক্যালি এই জিনিসটা খুব, আমার কাছে মনে হয়েছে তারা অনেক কিছু তাড়াতাড়ি চায়, ফাস্ট চায়। বাট আমাদের এই দীর্ঘ সময় পাড়ি দিতে কিন্তু অনেক কিছুই পোহাতে হয়েছে, এবং দ্যাটস দ্য এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সটার জন্যই কিন্তু বেসিক্যালি আমাকে কাজ করতে সুবিধা হয়। True. এটা শর্টকাট কোনো আসলে পথ নেই। মানে স্লো অ্যান্ড স্টেডিতে যেতে হবে আর কি, বাট কনসিস্টেন্সি দরকার, তাই না? রাইট, Okay. এক্স্যাক্টলি। আরিফ ভাই, এই যে সুদীর্ঘ 28-29 বছরের মানে একটা ইন্ডাস্ট্রিতেই মানে ফার্মাসিউটিক্যালসের মানে তাহলে এই সেক্টরে কিন্তু আপনি অনেক কিছুর মানে সাক্ষী। এখন এই মুহূর্তে ফার্মা ইন্ডাস্ট্রির কি ধরনের চ্যালেঞ্জ যাচ্ছে এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আপনি একজন ডাইরেক্টর হিউম্যান রিসোর্স হিসেবে কিভাবে কন্ট্রিবিউট করছেন? আপনি ঠিকই বলেছেন যে একই কোম্পানিতে, এক কোম্পানি বলতে রোশে ছিলাম, পরে হ্যাঁ, রেডিয়েন্ট। আমি ইন্ডাস্ট্রিটা মিন করতেছি, ফার্মা ইন্ডাস্ট্রি। রাইট আছে। এখন চ্যালেঞ্জ বলতে গেলে যে আমাদের ফার্মা, আপনি জানেন এখানে কিন্তু লার্জেস্ট নাম্বার অফ হোয়াইট কলার এমপ্লয়িজ ইয়েস। এই ফার্মাতে, কারণ এটা খুব হাই টেকনোলজি বেসড একটা ইন্ডাস্ট্রি। এবং অনেক রিকোয়ারমেন্টের ভিতরে আমরা দেখি যে এন্ট্রি লেভেলের অফিসারের জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত অ্যাটলিস্ট সায়েন্স থাকতে হবে। রাইট। তো এখন যেটা হয়েছে আমাদের ইন্টারমিডিয়েট সায়েন্স থাকতে হচ্ছে, বাট গ্র্যাজুয়েশন। হ্যাঁ, আগে তো আমরা বায়োলজিক্যাল সায়েন্স চাইতাম, হ্যাঁ, কিন্তু এখন দেখা যাচ্ছে সবাই ঝুঁকছে হলো বিবিএ এমবিএ এর উপরে। সো এখন বাধ্য হয়েই আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্স এটা আমরা অ্যাকসেপ্ট করেছি। করে আমাদের যে আপনাকে আগে বলেছি যে আমাদের 80% লোক কিন্তু সেলসে কাজ করে। হ্যাঁ। তো এর সবচেয়ে বড় পোর্শনটা হচ্ছে আমাদের একদম ফিল্ড ফোর্স, যেটা মানে একদম ফ্রন্ট লাইনার। হ্যাঁ আমরা মেডিকেল ইনফরমেশন অফিসার বলি। তো এই পজিশনে লোক পাওয়া যাচ্ছে না ঠিক আমরা যেরকম চাই। এখন আমরা কোয়ালিটি কিন্তু কম্প্রোমাইজও করেছি। আমরা আগে বায়োলজিক্যাল সায়েন্সে অনার্স মাস্টার্স ছাড়া নিতাম না, এখন আমরা নিচ্ছি, বাট ইন্টারমিডিয়েটে বায়োলজি ছিল এরকম নিচ্ছি, তাও পাওয়া যাচ্ছে না ওইরকম। এটা একটা চ্যালেঞ্জ, এবং এদেরকে রিটেনশনের ব্যাপারটা, এইটাই আমি মনে করি যে এখন ফার্মা সেক্টরে সবচেয়ে বেশি বড় চ্যালেঞ্জ। মানে হাই টার্নওভার অফ দ্য ফ্রন্টলাইনার্স এবং তাদের অ্যাভেলেবিলিটি। এই ক্ষেত্রে আপনি কিভাবে কন্ট্রিবিউট এবং করছেন? আপনি খেয়াল করেছেন কিনা যে প্রত্যেক শুক্রবারে দেখবেন এই প্রথম আলো থেকে শুরু করে অন্যান্য পত্রিকায় প্রচুর আপনার এই হ্যাঁ, মানে ফার্মাসিউটিক্যালস এর এখনো পর্যন্ত হার্ড কপির অ্যাড যায়। রাইট, হার্ড কপি অ্যাড যায়, কারণ এটা দূর দূরান্ত থেকে যারা এই লেভেলের মানে ক্যান্ডিডেটরা এখানে আসে, এখনো ট্যাক্স সেভি না, তারা পত্রিকায় দেখে। রাইট, পত্রিকায় দেখে। তো এটা যে ধরেন ঢাকাতে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এই জবে আসতে কম চায়, এটা ধরেন বিশেষ করে মফস্বল শহরে যারা ন্যাশনাল ইউনিভার্সিটি পড়াশোনা করেছে, আগে তো এক সময় আমরা পাবলিক ইউনিভার্সিটিও পেতাম, এখন কম পাই। কিন্তু দেখেন এই যে চ্যালেঞ্জটা আছে, বাট এই চ্যালেঞ্জের জন্য আমরা যেটা করেছি এখন কলেজ রিক্রুটমেন্ট, যেটা বিভিন্ন ইউনিভার্সিটি কলেজগুলিতে আমরা যাই, মানে যেটা ক্যাম্পাস রিক্রুটমেন্টের রাইট, এক্স্যাক্টলি, সরি, ক্যাম্পাস রিক্রুটমেন্টে যাই। সেখানে আমরা ডিপার্টমেন্টদেরকে বলেছি যে বেসিক্যালি একটা পজিশনে আমাদের প্রচুর লোক দরকার, যদি আপনাদের স্টুডেন্টরা এরকম করতে চায় সেক্ষেত্রে আমরা তাদের এমপ্লয়মেন্ট, তারা আমরা বেসিক্যালি তাদেরকে বানিয়ে তৈরি করে নিই। আপনি জানেন যে ফার্মা কোম্পানিগুলির মধ্যে আমাদের একটা ডেডিকেটেড একটা ট্রেনিং সেন্টার আছে উত্তরাতে। আচ্ছা, এখানে কমপ্লিটলি ডেডিকেটেড ফর আওয়ার এমপ্লয়িজ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। তো এখানে প্রায় 1 মাস থেকে 1.5 মাসের মতো আমরা ট্রেনিং করাই শুরুতেই যাদের অনবোর্ড করেন। রাইট। তো এখানে যেহেতু ফ্রন্টলাইনে কাজ করবে তাদের একটু ফিল্ড জব, তো এই জন্য হয়তো অনেকে ইন্টারেস্টেড হয় না, কিন্তু এখানে যদি সে কাজ করলে তার যে ক্যারিয়ার সেটা কিন্তু ডেফিনেটলি ধীরে ধীরে উপরে দেখে যাওয়ার অনেক সুযোগ আছে, কারণ আমরা খুব র্যাপিডলি গ্রো করছি। আমাদের অনেকগুলি সিস্টার কনসার্ন বা অ্যাফিলিয়েট কোম্পানি আছে। তো এবং প্রতি ফর্টনাইটলি আমরা এই অ্যাডগুলি দিয়ে থাকি। এই অ্যাডগুলি দেখবেন আপনার খেয়াল করলে আমাদেরটা প্রতি 15 দিন পর পরই অ্যাড যাচ্ছে। তো এখানে লোক পাওয়াটা একটু কঠিন, মানে আমরা যে লেভেলের চাই, তারপরেও আমরা যেটা মোটামুটি
ইন্টারমিডিয়েটে যারা বায়োলজি ছিল এবং যারা একটু সেলসে কাজ করার মতো বিহেভিয়ারাল ক্যাপাসিটি কম্পিটেন্সি আছে, একটু আউটস্পোকেন, একটু Extrovert. এক্সট্রোভার্ট, এই ধরনের কলিগদেরকে রিক্রুট করে আমরা তৈরি করে নিই এবং এই সময় তাদের ট্রেনিং এর সময় যাবতীয় খরচ টরচ থেকে শুরু করে আমরাই বেয়ার করি এবং মানে এটা তাদের জন্য একটা মোটিভেশন হিসেবে কাজ করে। হ্যাঁ, তো এইটা এখন কিছু আমরা পাচ্ছি, তারপরেও আমরা যেই লেভেলে পাওয়া দরকার আমরা কিন্তু পাচ্ছি না। এটা একটা চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়েছে যে ফার্মা কোম্পানিগুলিতে এই তাদের এন্ট্রি লেভেলে ফিল্ডে আমাদের সেলসের কলিগদেরকে কনভার্ট করাটা Onboard বা করাটা। অ্যাভেলেবিলিটি এনশিওর করাটা একটা Right. চ্যালেঞ্জ। রাইট। এবং দেখেন অনেক রিক্রুটমেন্ট এজেন্সি আছে, তারা কিন্তু কেউ এখনো এগিয়ে আসে নাই, বিশেষ করে এই সেক্টরের জন্য। তারা হয়তো যদি এরকম তারা নিজেরাও কনফিডেন্ট না। কনফিডেন্ট না, বাট এই লেভেলটা কিভাবে রিক্রুট করবে, হুম, হুম, হুম। তারপরে তো আমাদের ডেফিনেটলি একটা ইন্টারভিউ হতে হবে বা আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। সো এটা একটা এরিয়া যেখানে হয়তো আমার মনে হয় ফার্মা সেক্টরে যাক, হেড হান্টার কোম্পানি যারা, তারা একটা Message পাবে। মানে একটা গ্যাপ পেয়েছে, মানে এই গ্যাপে হয়তো কাজ করবেন যারা এই শোটা এখানে দেখবেন। কিন্তু সব কোম্পানিরই অনেক লোকের দরকার। ট্রু। বাই দ্য ওয়ে, আপনার রেডিয়েন্ট গ্রুপে এখন নাম্বার অফ পিপলস অ্যাপ্রক্সিমেটলি কেমন? এখন ধরেন আমাদের রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল ছাড়া আরো অনেক অ্যাফিলিয়েট কোম্পানি আছে, সবগুলি মিলে প্রায় 7,000-এর মতো। এর মধ্যে ফার্মাতে, শুধু ফার্মা ফার্মাতে, রেডিয়েন্ট ফার্মাতে আছে হলো 4,500। 4,500। এই যে একটা বিরাট গ্রুপ অফ নাম্বার পিপল নিয়ে আপনি ডাইরেক্টর এইচআর হিসেবে দায়িত্ব পালন করছেন। রেডিয়েন্ট ফার্মা হলো ওয়ান অফ দ্য টপ ফার্মা কোম্পানি ইন বাংলাদেশ, এবং মার্কেটে কিন্তু একটা মানে গুড রেপুটেশন আছে রেডিয়েন্ট ফার্মার, যেখানে গুড প্র্যাকটিসেস, গুড কালচারস, এগুলো ইয়ে হয়, কোয়ালিটি ম্যানেজমেন্টটা ঠিক আছে। তো এই ক্ষেত্রে এই যে গুড প্র্যাকটিসেস, কি ধরনের গুড প্র্যাকটিস এমপ্লয়ি মোটিভেশনের জন্য আপনারা এনশিওর করেন, এবং এমপ্লয়ি মোটিভেশনের জন্য বিশেষ করে কি করেন আপনারা? হ্যাঁ, এটা আপনি রাইটলি বলেছেন যে এটা একটা আমাদের মার্কেটে ইমেজ আছে যে আমাদের যে প্র্যাকটিসগুলি, যে বেনিফিটসগুলি, এটা বেসিক্যালি এসছে আমাদের। আমরা তো রোশে একসময় ছিলাম, আমাদের এমডি ছিল রোশে, এখন যিনি চেয়ারম্যান এখন বর্তমান। তো স্যার বেসিক্যালি কোনো কিছুই কমায় নেই, মানে ওখানের বেনিফিটস গুলো এখানে শিফট করেছে জাস্ট। হ্যাঁ, এবং আমরা উত্তরাধিকার সত্যিই পেয়েছি, যেটা হয়েছে আরো যোগ হয়েছে। কিরকম কয়েকটা যদি যেমন বলেন। হচ্ছিল, আপনি যদি বলেন যে বেনিফিটস এর কথা, আমি বলবো যে আপনিও জানেন যে কোনো এমপ্লয়ি দুইটা জিনিস মোটিভেট করে, একটা হয় আর্ন আর লার্ন। তো যদি আমি মনে করি আমাদের এখানে এই দুইটাই ভালো। আমরা ফার্মার ভেতরে মোটামুটি 1 থেকে 5-এর মধ্যে পে মাস্টার, পাশাপাশি আমাদের যে অন্যান্য বেনিফিটস যেগুলি আছে সেগুলি সহ, এবং লার্নিং অপরচুনিটি। এই যে বললাম যে একটা ডেডিকেটেড ট্রেনিং সেন্টার করা হয়েছে, প্রত্যেক বছর আমাদের যে টিএনএ থেকে যে সমস্ত ট্রেনিংগুলি উঠে আসে, অ্যাপ্রাইজাল থেকে যে টিএনএ গুলি আসে, সেখান থেকে আমরা বছরে প্রতি ফার্স্ট 3 মান্থসের মধ্যেই, মার্চ এপ্রিলের মধ্যেই আমরা চেষ্টা করি ইচ অ্যান্ড এভরি এমপ্লয়ি শুড গেট অ্যাপ্রোপ্রিয়েট ট্রেনিং, যেটা সে চেয়েছে। তার অ্যাপ্রাইজাল থেকে যেটা এসছে সেটা আমরা এনশিওর করি প্রত্যেকের জন্য, একদম অফিসার র্যাঙ্ক, জুনিয়র অফিসার র্যাঙ্ক থেকে জিএম পর্যন্ত আমাদের এটা আমরা এনশিওর করি যাতে প্রত্যেকের এই ট্রেনিংটা সে পায়। তারপরেও যে কোনো অপরচুনিটি ট্রেনিং দেশে বিদেশে যেখানে আসে, সুযোগ আসে, সেটা তো অ্যাভিল করেই। এটা হলো ট্রেনিং সেক্টর। আর যদি আপনি বলেন যে অন্যান্য কি বেনিফিট, যেমন আমাদের এখানে স্টাডি পলিসি আছে। যদি কেউ মনে করে যে একটু হায়ার স্টাডি করবে, যেটা তার ফাংশনের সঙ্গে খুব রিলেভেন্ট, সেটা আমরা অনুদান দিই এবং টোটাল খরচটাই আমরা বহন করি সেই এমপ্লয়ির জন্য। গ্রেট। তারপরে আমাদের যারা এমপ্লয়ি, যারা চিলড্রেন আছে, তারা কোনো ভালো রেজাল্ট করলে সেটা অ্যাওয়ার্ড দিই, রিকগনিশন। তার বাবা মার জন্য আমরা একটা চিঠি দিই, যেখানে চেয়ারম্যান আমাদের এমডি সই করে, এনকারেজ করে বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্য, তাদেরকে গড়ে ওঠার জন্য। এবং আমাদের চেয়ারম্যান যে কোনো আমাদের
যে কোনো গ্যাদারিং, বিশেষ করে ফ্যামিলি ডে টেতে সবসময় এইটার গুরুত্ব বেশি দেয়, যে যাদের নেক্সট জেনারেশন আমাদের এমপ্লয়ীদের, মানে রেডিয়েন্ট ফ্যামিলি এই একটা হ্যাঁ। ফ্লেভার, মানে এবং এই ফ্যামিলিতে বলে যে বাচ্চাদের সময় দেওয়া এবং এদের ডেভেলপমেন্ট, এদেরকে শিক্ষিত করে তোলার জন্য সবসময় এমফেসাইজ দেয়। তো ইভেন আমরা এই প্রতি বছরে শুরুতে জানুয়ারি মাসের 1 তারিখে আমাদের এমপ্লয়ি যত চিলড্রেন আছে সবাইকে এইজ ক্যাটাগরিতে আমরা তাদের গিফটগুলি পৌঁছে দিই, এবং খুব এক্সাইটিং গিফট থাকে এবং সবাই খুব অধীর আগ্রহে থাকে যে এই জানুয়ারি 1 তারিখ আসলে আমরা কোম্পানি নতুন কিছু গিফট বক্স আসবে আমাদের কাছে। বক্স আসবে। তো এরকম অনেক কিছুই আমরা করি, যেটা আমাদের এর সাথে তো কনভেনশনাল গুলো আছেই, অনেকগুলি কাইন্ড অফ আছে, প্রভিডেন্ট জি, জি, ফান্ড, জি, গ্র্যাচুইটি বা definitely, গ্রুপ টার্ম লাইফ ইন্স্যুরেন্স, এগুলি তো আছেই। হ্যাঁ, লিভ ইনকেশমেন্ট। হ্যাঁ, আমরা প্রমোশন পেলেও তাদের জন্য একটা হাউস হোল্ড অ্যাসেট অ্যালাউন্স আমরা দিই। আচ্ছা, এটা কোন লেভেল থেকে শুরু এটা করেন? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে উপরে যারা যায়। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে উপরেই তাদেরকে আপনারা হাউস হোল্ড ইয়েটা দেন। জি। যাক, শুনে খুব ভালো লাগতেছিল। আশা করি যে অনেকে ইন্সপায়ার্ড হবেন এখানে, কারণ এখানে এমপ্লয়ার লেভেলেও যদি কেউ দেখে থাকেন তাহলে হয়তো অনেক সময় টপ ডাউন অ্যাপ্রোচ প্রয়োজন হয় এগুলো বেনিফিট ইন্ট্রোডিউস করতে। আপনি এমপ্লয়ি পারফরমেন্স ট্রেনিং নিড অ্যাসেসমেন্টের প্রসঙ্গটা যেহেতু এসেছে, তো আমি পারফরমেন্স অ্যাপ্রাইজালের একটা আমরা বিশেষভাবে বাজওয়ার্ড গত কাপল অফ ইয়ার্স যাবৎ বাংলাদেশে গ্লোবালি, তো আপনি দ্য কেপিআই ইনস্টিটিউট অস্ট্রেলিয়া থেকে আপনি সার্টিফাইড কেপিআই প্রফেশনাল, তো এটা কতটুকু আপনি ইন্ট্রোডিউস করতে পেরেছেন? আমি নিজেও যেহেতু এই কোর্সটা করেছি, তো দ্য কেপিআই ইনস্টিটিউট অস্ট্রেলিয়া থেকে, তা আমার কাছে ব্যক্তিগতভাবে অপিনিয়ন হলো যে বাংলাদেশ এখনো এটার জন্য ফুললি রেডি না। স্পেশালি আমরা নিউমেরিক পারফরমেন্স অ্যাপ্রাইজাল করি সেলস ডিপার্টমেন্টের জন্য, কিন্তু অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে তাদেরকে কোয়ালিটেটিভ থেকে কোয়ান্টিটেটিভে কনভার্ট করতে গিয়ে একটু সমস্যা বোধহয় হয়। সেটার জন্য যে পরিমাণ অ্যারেঞ্জমেন্টের দরকার পারফরমেন্স অ্যাপ্রাইজাল অফিস, তো আপনার ব্যক্তিগত মূল্যায়ন কি? এটা আমরা এখনো করতে পারিনি আনফরচুনেটলি, কারণ আমার মনে হয়েছে যে এটার জন্য একটা যে প্রিপারেশন দরকার, যে ট্রেনিং, একটা আলাদা এক্সট্রা একটা বডি দরকার, যারা এই জডিদের সঙ্গে বসে এই ট্রেনিংগুলি করাবে ওয়ার্কশপের মতো করে, তারপরে এই প্রত্যেকটা জবের এগেনস্টে সিআরএ কেপিআই গুলিকে ডিফাইন করা। এখানে আসলে বেসিক্যালি এইচওডিদের একটা বিরাট ভূমিকা আছে। আমি আরেকটা জায়গায় বলবো যে একটু হলেও চ্যালেঞ্জ, যে আসলে আপনি তো জানেন যে এভরি ম্যানেজার ইজ এইচআর ম্যানেজার। তো এখানে আমাদের ডিপার্টমেন্ট হেডগুলি আসলে এইচআর এর যে রেসপন্সিবিলিটিগুলি মনে করেন যে এটা তো এইচআর করবে, কিন্তু বেসিক্যালি তার কলিগদের ডেভেলপমেন্ট, তাদের কলিগদের অ্যাপ্রাইজাল, রাইট অ্যাপ্রাইজাল থেকে শুরু করে সবকিছুর জন্যই কিন্তু তার এইচওডি বেসিক্যালি রেসপন্সিবল। ট্রু, এভরি লাইন ম্যানেজার ইজ এইচআর ম্যানেজার। তো এই কনসেপ্ট ওয়াইজ তাদেরকেও কিন্তু জিনিস ধারণ করতে হবে যে না, তো এখানে একটু গ্যাপ রয়েছে, আমরা হয়তো ভবিষ্যতে করব, বাট আমার মনে হয় যে এটা একটু সময় দরকার। তো যদি আমরা ওরকম সময় সুযোগ পাই, সো আমাদের এটা ইমপ্লিমেন্ট করার ইচ্ছা আছে। এটা তো আপনি আপনার প্রতিষ্ঠানের কথা বললেন, ওভারঅল বাংলাদেশের তো ইন জেনারেল একটা ধারণা আপনার আছেই। সেই জায়গায় কি আপনার কি মনে হয় যে কেপিআই বেসড পারফরমেন্স অ্যাপ্রাইজালের জন্য বাংলাদেশ ইজ ফুললি রেডি? এটা ডেফিনেটলি টপ ডাউন হতে হবে, ম্যানেজমেন্টকে চাইতে হবে যে বেসিক্যালি এটা করার জন্য। আর একটা জিনিস মনে হয় যে ধরেন কেপিআই, সিআরএ কেপিআই আপনার নিচের লেভেলে যারা ওয়ার্কিং লেভেলে যারা আছে, ফাংশনাল এবং অ্যাজ বেস্ট অপারেশন লেভেলে, অপারেশন লেভেলে এটা অনেক বেশি সুইটেবল, বাট একটু উপরের দিকে আসলে আপনি যারা স্ট্র্যাটেজিক ব্রেন ওয়ার্কার যারা, তাদের জন্য একটু আমার মনে হয় যে ওটা অতটা সুইটেবল না। তারপরেও আমার মনে হয় যে একটা লেভেলে এটা ইমপ্লিমেন্ট করাই যেতে পারে, এবং এটা ডেফিনেটলি ইজ আ টাইম টেস্টেড জিনিস। সো আমরা এখনো রেডি না, হয়তো ডেফিনেটলি এটা করা যেতে পারে। আসলে অ্যাপ্রাইজাল নিয়ে তো অনেক রকমের মতভেদ আছে। আপনি যত যেভাবেই ইভালুয়েট করেন, এমপ্লয়ীদের একটা ধারণা থাকবে যে আমি রাইটলি ইভালুয়েটেড হয়নি। আর একটা জিনিস হচ্ছে হলো কে করবে, যেহেতু ডিপার্টমেন্ট হেডরা করে, অ্যাপ্রাইজারের কিন্তু বিরাট একটা ভূমিকা আছে। যে অ্যাপ্রাইজালটা এইচআর তো অ্যাপ্রাইজাল করবে না, আমরা ফ্যাসিলিটেট করি। সো যে করবে, যিনি করবেন, তার ইনপুট, তার ডেডিকেশন, সিনসিয়ারিটি, তার ইন্টিগ্রিটি, হ্যাঁ, এভরিথিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারা যদি চান যে না একটু ব্রাইটলি আমি তাদেরকে এভালুয়েট করব, তাহলেই সম্ভব। তবে একটা কথা শুনেছিলাম যে
পারফরমেন্স অ্যাপ্রাইজাল নিয়ে তো কেউ সন্তুষ্ট না। আপনি ব্যালেন্স স্কোর কার্ড বলেন, আপনি কেপিআই বলেন, আপনি এমবিও বলেন, কিন্তু কেয়ারে বলেন। হ্যাঁ, তো এটা নিয়ে আসলে কেউই কখনো স্যাটিসফাইড না। তাহলে কি আমরা অ্যাপ্রাইজালই বাদ দিব? নো, তা তো হয় না। তা তো হয় না, বাট আমাদের করতে হবে। সো এটাকে যতটা ফাইন টিউনিং করে যতটা এফেক্টিভ করা যায় সেটাই আমাদের টার্গেট। বাংলাদেশে ফার্মার অ্যাপ্রক্সিমেটলি কতগুলো এনলিস্টেড ফার্মাসিউটিক্যালস আছে এই মুহূর্তে? এটা আপনার ডিজি দিয়ে, যেটা ডাইরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এটার তথ্য মতে 257 এর মতো হচ্ছে হলো এই যে enlisted। 250 প্লাস। আমি জি। তথ্যটা নিলাম আপনার কাছ থেকে এই কারণে, আপনি ইউ আর ওয়ান অফ দ্য ভেরি ইনসাইডার্স। তো এই যে একটা বিশাল নাম্বার অফ ফার্মাসিউটিক্যালস কোম্পানি, এখানে একটা হিউজ নাম্বার অফ এমপ্লয়িজ কাজ করেন। তো এখানে যেহেতু একটা হিউজ মার্কেট আছে, আপনি নিজেও বললেন যে এখানে আপনারা মানে কাঙ্ক্ষিত লোক এটা পাচ্ছেন না। প্রায় আপনার 34,000 কোটি টাকার মার্কেট। হ্যাঁ, মানে নাম্বার অফ এমপ্লয়িজ এর কথাটা বলছি আমি, যে মার্কেট তো এটা আছেই। তো তার মানে জবের অনেক অপরচুনিটি আছে। অনেক অপরচুনিটি আছে। যারা অন্য প্রফেশন থেকে এই ফার্মা ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার বিল্ড আপ করতে চায়, তাদের জন্য কি পরামর্শ থাকবে আপনার? সেক্ষেত্রে ধরেন হয় যেটা, যারা ফার্মাসিস্ট তারা তো শিফট করে, আমরাও তাদেরকে নিই। তাদের জন্য আসলে বেসিক্যালি এর ভিতরেই তো থাকতে হবে, হয় প্ল্যান্টে, না হয় মার্কেটিংয়ে, না ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ে, বা ফার্মাকোভিজিলেন্স। এই যে এরিয়াগুলি, যেমন প্ল্যান্টে যেরকম কিউএ কিউসি, প্রোডাকশন, ওয়্যার হাউস, যেখানে ফার্মাসিস্টদের দরকার সেখানে তো আসতেই পারছে, তারা ইন্টারনালি সুইচ করতে পারছে। আর যারা এইচআরে আছে বা অ্যাডমিনে আছে, তারা তো যে কোনো জায়গা থেকেই সুইচ করে আসতে পারে, সেটা সুযোগ তো রয়েছে। আচ্ছা, এমনি ওভারঅল তরুণদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? এই যে আপনি কর্পোরেট সেক্টরে সুদীর্ঘ ক্যারিয়ার, যারা ফ্রেশার মানে গ্রাজুয়েটিং স্টুডেন্ট বা 0 to 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স যারা আছে, তাদের জন্য ভবিষ্যৎ পরামর্শ কি থাকবে? তাদের জন্য একটা বলা যে সেটা হলো যে তাদের যে একটা ইন্টার্নশিপ থাকে, এটা সবার থাকে কিনা আমি জানি না, যদি থেকে থাকে, আমি অনেক সব না, ইউনিভার্সিটি আছে, সব ইউনিভার্সিটিতে আছে। এই কোন ইউনিভার্সিটি 2 মাস, কোন ইউনিভার্সিটি 3 মাস এরকম। হ্যাঁ, এই ইন্টার্নশিপটা আসলে একটা ভালো জায়গা থেকে করতে হবে, একটা ভালো অর্গানাইজেশন থেকে করতে হবে। এটা আমার প্রথম তাদের কাছে যে তারা যেন এই ইন্টার্নশিপটা খুব সিরিয়াসলি করে, ওকে, যেটা একদম হাতে কলমে শেখা, থিওরিটাকে প্র্যাকটিক্যালের সঙ্গে অ্যালাইন করা, Practically। তার থেকে ট্রানজিশন বড় সময়। কথা, কাজ করতে গিয়ে তার যে সারাউন্ডিং এনভায়রনমেন্ট, এটার তার একটা বড় একটা অভিজ্ঞতা হয়। এই অভিজ্ঞতা ছাড়া আমার মনে হয় কারো অ্যাপ্লাই করা উচিত না। এটা একটা, অনেকে মনে করে যে একটা, যেহেতু আমার একটা মাস্টার্স একটা রিকোয়ারমেন্ট, আমি একটা যে কোনো কোম্পানির সঙ্গে গিয়ে 2 দিন গিয়ে হপ্তা দিলাম, জাস্ট একটা সার্টিফিকেট নিয়ে আসলাম, এটা না। এটা একটু সিরিয়াসলি করতে হবে, এটা একটা উপদেশ। আর হলো যে ডেফিনেটলি, যেহেতু এখন আইটি ছাড়া কোনো কিছুই, আইটি স্কিলটা অনেক ভালো থাকতে হবে, বিশেষ করে মাইক্রোসফট অফিস, মানে কম্পিউটার লিটারেসিটা। এক্সেল, হ্যাঁ ডেফিনেটলি। আর পাশাপাশি তাদের এই যে আপনি যেমন অনেক কিছুর সঙ্গে জড়িত, এই নেটওয়ার্কিং, প্রফেশনাল নেটওয়ার্কিং যেটা বলে। হ্যাঁ, এই নেটওয়ার্কিংটা খুব ইম্পর্টেন্ট। কারণ এই যে আপনি যে প্রোগ্রামটা করছেন, যদি কেউ এখানে দেখে, এই প্রফেশন সম্পর্কে যদি জানে, এটা খুব ইম্পর্টেন্ট। জানলে তার আগ্রহ হলে সে সেখানে আসার চেষ্টা করে, বা প্রফেশনালদের সঙ্গে কানেক্ট করা। তারপরে এখন যেটা সবসময় সবচেয়ে বেশি আলোচিত, যে ইমোশনালি ইন্টেলিজেন্ট হইতে হবে, অন্যের ইমোশনকে রিড করতে পারা এবং নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারা, এই এই গুণটুকু থাকতে হবে। পাশাপাশি যে কোনো স্ট্রেস ম্যানেজমেন্ট বা ওয়ার্ক প্লেসের এটিকেট, ম্যানার, এগুলিও আমার মনে হয় যে যদি তারা একটু কালচার করে, শেখার চেষ্টা করে। এখন তো আসলে শেখার ব্যাপারে যেটা বলা হয়, ইনফরমেশন আর সো অ্যাভেলেবল, এখন আপনি কতটুকু নিবেন, কোত্থেকে নিবেন, সেটা হলো ইম্পর্টেন্ট। যেমন আপনি যেটা একটা ঘোড়াকে কিন্তু পানির কাছে নিয়ে যেতে পারেন, বাট পানি খাওয়াতে বাধ্য করতে আপনি পারবেন না পানি খাওয়াতে। সো এখানে অনেক লার্নিং প্ল্যাটফর্ম আছে, যেটা আপনাদের এখানেও আছে, অনেক ইনসাইটমূলক অনেক ধরনের প্রোগ্রাম আপনারা রান করেন লিড একাডেমি থেকে দেখলাম। তো সেগুলো ধরেন তারা যদি অনলাইন সার্টিফিকেশনগুলি করে, সেগুলি কিন্তু তার অ্যাড হয় তার, এবং কম্পারেটিভলি চিপার ওয়েতে এবং ইজি ওয়েতে করা যায়। আর একটা জিনিস আমার কাছে মনে হয় যে অনেকে
অনেক ইভেন্ট ম্যানেজমেন্টে অনেক এক্সপিরিয়েন্স থাকে। যদি সে কোনো ভলেন্টারি কোনো অর্গানাইজেশনে কাজ করে, এনজিওতে করে যদি সেটা তার সিভিতে অ্যাড করে, এটা দেশে না দেশের বাইরেও অনেক কদর রয়েছে এটার। এবং যারা এরকম ইভেন্ট ম্যানেজমেন্ট যে সাকসেসফুল, তারা একটা অর্গানাইজেশনে অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারে। এমনি ধরেন পড়াশোনায় খুব ভালো, সে পড়াশোনার বাইরে কিচ্ছু করে নাই, হয়তো ফার্স্ট হয়েছে, সে তাকেও দেখেছি। আর একটা মিডিওকার স্টুডেন্ট, বাট সে ভলেন্টারি অনেক সঙ্গে Activities এর সঙ্গে ছিল, involved। অনেক ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে কানেক্টেড ছিল, অনেক লোকজনের সঙ্গে কানেক্টেড ছিল, অনেক কিছু ভলেন্টারি অ্যাক্টিভিটি তার ছিল। তারা কিন্তু অনেক অর্গানাইজেশন অনেক ভালো করে। ছোট্ট একটা উদাহরণ বলি, ধরেন আমি আমার কলিগকে বললাম তুমি এই ডিপার্টমেন্টে ফাইন্যান্সে গিয়ে তুমি এটাকে বলে আসো, বলে কাজটা করে নিয়ে আসো। কেউ এসে বলবে যে স্যার আমি গেলাম, তো উনি তো স্যার অ্যাক্সেস দিলেন না। কাজটা করে দিলেন না, বললে যে পরে আসতে। হয়তো আপনি জানেন যারা এরকম যাদের কমিউনিকেশন ভালো, কমিউনিকেশন স্কিল ডেফিনেটলি তার বাংলা এবং ইংরেজিতে খুব ভার্বাল এবং রিটেন কমিউনিকেশনটা খুব স্ট্রং হইতে হবে। এইটা আমার মনে হয় যে জোর দেওয়া উচিত প্রত্যেকের, সো দ্যাট, এবং এইটা যে এই যে একটু ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার, যে কারোর কাছ থেকে কিছু আদায় করে নেওয়ার, মানে পার্সুয়েটিভ আর কি। পারসুয়েসিভ, যে এই জিনিসটাও কিন্তু অনেক কাজে লাগে। সো এই যে গুণাবলীগুলি বললাম, এগুলি যদি আমাদের যারা তরুণ যারা আসবে, যারা অর্গানাইজেশনে কাজ করার জন্য ওয়েট করছে, তারা যদি এই গুণগুলি নিয়ে আসে, আমার মনে হয় তাদের জন্য খুব ইজি হবে আস্তে আস্তে উপরে উঠতে। যাক, আশা করি তারা দেখে নিশ্চয়ই শুনবেন। অনেকগুলো ভালো পরামর্শ দিয়েছেন এবং টু দা পয়েন্টে। মানুষের কিন্তু চাহিদা এবং স্বপ্নের শেষ নেই। আগামী 5 থেকে 10 বছর পরে আরিফ ভাইকে আমরা কোথায় দেখবো? এটা যদি আমাকে 5 বছর আগে বা 10 বছর আগে বলতেন, তাহলে আমি বলতাম যে একটা কোম্পানির ডাইরেক্টর বা এক্সিকিউটিভ ডাইরেক্টর হব। বাট এখন তো আমি তো অলমোস্ট এমন এক জায়গায় এসেছি, তো সেখান থেকে বেসিক্যালি আমি চাই যে আমাদের, আপনি জানেন যে আমাদের একটা রিটায়ারমেন্ট পলিসি আছে। যেমন বাইরের দেশে কোনো রিটায়ারমেন্ট পলিসি নাই, যতদিন সে কাজ করতে পারে করলো, এবং সেটা লোকাল কোম্পানি হোক, গভর্নমেন্ট কোম্পানি হোক। বাট আমাদের দেশে তো এই সুযোগটা আছে। হ্যাঁ, তো আমাদের রিটায়ারমেন্ট পলিসি ওয়াইজ ডিরেক্টররা 62 ইয়ার্স পর্যন্ত কাজ করতে পারে, তারপরে প্রয়োজন হলে কন্ট্রাকচুয়াল কাজ করে। তো আমার ইচ্ছা আছে অ্যাটলিস্ট কোম্পানিকে সার্ভ করা, বা আমার যে সাকসেসর তাদেরকে তৈরি করা ঠিকঠাক মতো, এই কাজটা করে দিতে চাই। কারণ যেহেতু কোম্পানিতে দীর্ঘদিন ছিলাম, দায়বদ্ধতাও অনেক বেশি অবশ্যই। আর তারপরে হয়তো আমার যেহেতু একটা প্যাশন লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, আর আমার যে অভিজ্ঞতা, আমি তো যখন রোশে ছিলাম তখন প্রচুর ট্রেনিং করিয়েছি। আর আমাদের কোম্পানিটা এই ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের পিছনে সবসময় বলতাম ওপেন চেক। সো আমরা যত ট্রেনিং জীবনে করেছি, আমার মনে হয় যে ভবিষ্যতে এই জ্ঞানগুলি শেয়ার করতে পারি, কিছু ডিসেমিনেট করতে পারি, এরকম কোনো লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা আছে ভবিষ্যতে। এটুকুই উইশ করি বা প্রে করি যে আপনার এই ইচ্ছাগুলো পূর্ণ হোক, কারণ এর মাধ্যমে অনেক মানুষ উপকৃত হবে বলে আমরা বিশ্বাস করি। লিড এইচআর টক উইথ মুরাদ, এটা লিড একাডেমির একটা একান্তই ভলেন্টারি উদ্যোগ। মানে সাকসেসফুল পিপুলদেরকে নিয়ে এসে তাদের মুখ থেকে তাদের সফলতার গল্প শোনানো, বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ারিং, যেগুলোর মাধ্যমে তরুণ এবং গ্রাজুয়েটিং স্টুডেন্ট যারা তারা উপকৃত হবে বলে আমরা বিশ্বাস করি। এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখেন, আপনার মূল্যায়ন? হ্যাঁ, আপনাদের দেখছিলাম লিড একাডেমির যে একটা স্লোগান, এম্পাওয়ারিং টুডেস লার্নার্স, তাই না? এরকম একটা, যে আমরা যদি আজকের যে তরুণ লার্নার আছে তাদেরকে যদি এম্পাওয়ার করেন, তারাই কিন্তু ভবিষ্যতে নেশনকে লিড দেবে, এরকম একটা স্লোগান। এই স্লোগানের সঙ্গে বেসিক্যালি আপনার এই প্রোগ্রামটা ডেফিনেটলি আমার মনে এটা খুব যায়। এই জন্য যায় যে আপনি একটা সুযোগ করে দিচ্ছেন যে এইচআর প্রফেশনালদের সঙ্গে কানেক্টিভিটি, তাদের বেড়ে ওঠার গল্প, তাদের স্ট্রাগল, এগুলি যদি কেউ শোনে। আগে এক সময় বই পড়ার কিন্তু একটা ছিল যে বিখ্যাত ব্যক্তিদের জীবনী আমরা পড়তাম। তো এখান থেকে বেসিক্যালি ভালো জিনিসগুলি যেটা মনে হয়েছে, তারা তো আসলে ঠেকে শিখেছে, তাই না? তো এই জিনিসগুলি আপনি যেভাবে তুলে ধরেন, সেই জিনিসগুলি আমার মনে হয় যদি যারা এই প্রোগ্রাম দেখবে তারা যদি এখান থেকে নিতে পারে,
তাহলে আপনিও সার্থক, লিড একাডেমিও সার্থক। থ্যাংক ইউ আরিফ ভাই। তো দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আরিফ ভাই। আপনার শত ব্যস্ততার মাঝেও আমাদের ডাকে সাড়া দিয়ে যে সময় দিয়েছেন সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। দর্শক, দেখতে দেখতে আরেকটি এপিসোডের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো অতিথিকে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিকশিত জীবনের সাথেই থাকুন। ওয়াচ লিড এইচআর টক উইথ মুরাদ অ্যান্ড স্টে টিউনড উইথ লিড একাডেমি।